জয় বাংলা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? যাই হোক, ভালো থাকেন খারাপ থাকেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। তো আজকে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। তো এটা কেন দিতে পারিনি সেটা পরবর্তীতে বলতেছি, তার আগে বলি এখন কোথায় আসছি। আজকে আমরা আসছি আমাদের একটা বাড়ির পাশে একটা দরগাতে বা মাজারে। তো এটা অনেক ফেমাস, উত্তরবঙ্গের ভিতরে এটা একটা অনেক ফেমাস জায়গা। তো এই জন্য আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। এখন যে জায়গায় দাঁড়াচ্ছে এটা হচ্ছে তার পাশেই একটা নদী, নদীটা হচ্ছে নাগর নদী। আর এই সম্পর্কে হয়তো আপনারা জানেন, বগুড়ার ভিতরে যে নদীটা গেছে, এই নদীর পাড়েই আসলে মাজারটা আছে। তো চলুন সামনে আমাদের সাথে দেখতে থাকেন ভিডিওতে, লেটস গো। তো এটা বেসিক্যালি নদীটা, হ্যাঁ। তো এখানে বাৎসরিক একটা ওরসের মেলা হয়, আর এই মেলা উদ্দেশ্যে কিন্তু এখানে বহু মানুষ আসে। আশপাশের প্রায় অনেকগুলো গ্রাম আনন্দে মেতে ওঠে, একটা গ্রাম্য মেলা তৈরি হয়। তো এখানে সামনে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা, এবং এই পাশে যে অংশটা সম্পূর্ণটা জুড়ে মেলায় দোকান বসে। তো এটা সাধারণত হয়ে থাকে ফাল্গুন মাসের দিকে, অর্থাৎ ধরেন ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে। তো এখন যেহেতু রমজান চলে আসছে দিন দিন সামনের দিকে, যার ফলশ্রুতিতে এখন মেলার দিনটা মানে একটু কম বেশি হচ্ছে। আপনারা যদি কেউ মেলাতে আসতে চান অবশ্যই তারিখটা জেনে আসবেন। এখন চলুন একটু ভিতরে আপনাদের দেখাই। এখন যে জায়গায় দাঁড়াইছি এটা হচ্ছে মাজারের মেইন গেট, আর ওই পাশে হচ্ছে মাজারের একটা ছোট্ট অংশ আছে, এটা পরে দেখাবো। আগে এইদিকে আপনাদের দেখাই। আজকে আসলে যেহেতু কোনো তেমন বড় কিছু অনুষ্ঠান নাই, সুতরাং মাজারের যে গেটগুলো বড় গেটটা সেটা আসলে বন্ধ করে দেওয়া আছে, কিন্তু সাইডে দুইটা সাইড গেট আছে, আমরা সেগুলোতে ভিতরে যাবো। আসেন। যে জায়গায় দাঁড়াইছে এটা হচ্ছে এই মসজিদের ভান্ডারখানা। আমরা এখন ভিতরে যাব, একটু ভিতরে আপনাদের দেখাবো। আসেন ভিতরে আমাদের সাথে থাকেন। এটা সেটিংসটা কিন্তু আসলে এটা লক সেটিংটা আমি বুঝতেছিলাম না, যার কারণে একটু টাইম লাগতেছিল। ঠিক আছে, তো আজকে আসলে এখানে লোকজন নাই, কারণ তেমন কোনো অনুষ্ঠান নাই বা এই ধরনের কোনো আয়োজনের প্রয়োজন নাই। গতকালকে ঈদ শেষ হয়েছে, লোকজন সবাই নিজের বাড়িতেই ব্যস্ত, কর্মব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তো এখানে আমি যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে যে অংশটা এখন এই প্রত্যেকটা অবস্থায় রয়েছে, এইখানেই কিন্তু মূলত যা রান্না বান্নার কাজগুলো বাৎসরিক ওরসের সময় করা হয়ে থাকে, এবং এখানে লম্বা লম্বা চুলা করা হয়ে থাকে, এবং এর পরবর্তীতে এর ভেতরেই মানে একসাথে একটা চুলাতে 20টার মতো করে পাতিলগুলো, সেগুলোতে রান্না বান্নার কাজ বসানো হয়। এবং এটা কিন্তু কন্টিনিউলি মানে কয়েক সম্প্রদায় ধরে বছরের পর বছর হয়ে আসতেছে। আর এখানে এখনো সেটা হয়ে আসে। যারা এখানে আসছেন তারা জানেন, যারা আসেন না অবশ্যই এসে একবার দেখবেন। তো এদিকে আসেন একটু ভিতরে আরেকটু দেখাই আমরা। তো এখানে পাশেই একটা কবর আছে, এই পাশে আমাদের এখানে। আমি আসলে জানি না এনার পরিচয়টা কি, তো হয়তো এখানকারই তিনি কোনো খাদেম বা এই ধরনের কোনো দায়িত্বে ছিলেন, বা এই ধরনের কোনো কিছু ছিল তার সাথে সংযুক্ততা, যার ফলশ্রুতিতে তাকে এখানে দাফন করা হয়েছে। এই যে যেই ছাউনিটার নিচে এখন আমি আসি, এই ছাউনির নিচে এখানে কিন্তু যে রান্না বান্নার উপকরণগুলো, বিশেষ করে আলু পেঁয়াজ, এগুলো কিন্তু কাটা বা প্রসেসিং এর কাজটা কিন্তু এই জায়গাতে হয়ে থাকে। আর এই যে খাটগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই অঞ্চলে এটাকে আসলে চৌকি বলা হয়, তো অনেকে হয়তো অন্য অঞ্চলে বলতে পারে। এই চৌকিগুলোতে কিন্তু ভাত বা যে রান্নার পোলাওটা তবারক হিসেবে দেওয়া হয় পরদিন। তো এই তবারকটা কিন্তু এই খাটে করে বহন করা হয়। যখন লোকজনকে খাবার দেওয়া হবে তার জন্য কিন্তু এই খাটে বহন করে, পাশে একটা বড় মাঠ আছে, আমরা সেটাও দেখাবো, যেখানে খাবার দাবার দেওয়া হয় সেটাও দেখাবো। এবং এই পাশে আরেকটা জায়গা আছে, একটু আসেন এই পাশে আমি দেখাই। আরেকটা জিনিস আমার দেখানো ছিল, সেটা হচ্ছে যে এই যে দেখেন বড় বড় এই বাঁশের টুকরিগুলো, এগুলোতে করে কিন্তু ভাত রান্নার পরে সেগুলোতে পানি ধরানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যখন ভাত রান্না করা হয়, আপনারা জানেন বড় বড় অনুষ্ঠানে ভাত রান্নার সময় ভাতে কিন্তু কিছু পানি থেকে যায় সেদ্ধ ভাতে, সেই পানিগুলো ধরানোর জন্য কিন্তু এই বড় বড় বাঁশের টুকরিগুলো ব্যবহার করা হয়। এবং এর সাথে আরেকটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে দেখেন এখানে ভাত রান্নার জন্য যে হাতাগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু গ্রামের মানুষের নিজস্ব বুদ্ধিমত্তায় তৈরি। এগুলো কিন্তু কোনো ইঞ্জিনিয়ার তৈরি করে দেয় না, তারা নিজে নিজে এগুলো বানায় নিচ্ছে ছিট এবং বাঁশ দিয়ে সহজলভ্যভাবে। এই যে, আর এই পাশে এই যে রান্নার বড় বড় যে পাতিলগুলো বা ডেক্সিগুলো, এগুলো ধরার জন্য, তোলার জন্য বা এখান থেকে ওখানে সরানোর জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তো আসেন এই পাশে আমি দেখাই।
সেটা হচ্ছে কি, এই যে এখানে এর ভেতরে এটা আসলে লক করা আছে, আমরা ভেতরে যেতে পারছি না, কিন্তু বাহির থেকে দেখাই আপনাদের একটু। এখানে বড় বড় হাউস করা আছে, যে হাউসগুলোর ভিতরে যখন ধরেন বিভিন্ন ধরনের তরকারি রান্না হয়, আমাদের এইদিকে বগুড়ার একটা বিখ্যাত খাবার হচ্ছে আলু এবং মাংস দিয়ে ঘাঁটি রান্না করা। তো এই ঘাঁটিটা কিন্তু এখানে মানে তরকারি হিসেবে দেওয়া হয়ে থাকে, সাদা ভাত এবং ঘাঁটি। তো সেটাই কিন্তু এই ঘাঁটিটা এর ভেতরে রাখা হয় এবং ভাতগুলো ওই পাশে খাটের উপরে রাখা হয়। এটা যখন পুরোটা খালি করে যখন টাটকা ঘাঁটিটা রান্না হয়, গরম ঘাঁটি এর ভিতরে ঢেলে দেওয়া হয়। তারপরে যখন লোকজন খেতে আসে তাদেরকে এখান থেকে উঠাই খাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। আর এই পাশে এই যে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস। বাংলাদেশে একটা জিনিস কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে বেশ কিছু বছর ধরে, সেটা হচ্ছে কি ইটের বিকল্প ব্যবহার অন্য কিছু দিয়ে করা। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে এই যে দেয়ালগুলো তৈরি করা হয়েছে, অনেকখানি জায়গা জুড়ে অনেকগুলো ঘর তৈরি করা আছে। এই ঘরের যে দেয়ালগুলো আছে, এই দেয়ালে কিন্তু ইট ব্যবহৃত হয়নি, এখানে ব্যবহার করা হয়েছে সিমেন্ট, বালি, পাথর এবং এগুলোর সাথে প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বোতলটা আপনারা জানেন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটাকে প্রসেসিং করে মানে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে প্রথম, এবং দ্বিতীয়ত ইটের বিকল্প ব্যবহারের ফলে ইটের উপরে চাপটা একটু কমতেছে। এইটা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়, এটা আমাদের ইকো ফ্রেন্ডলি একটা আইটেম। তো এই প্রসেসে কিন্তু এ পর্যন্ত যতগুলো ঘর আছে সবগুলো ঘর করা হয়েছে। এগুলো তৈরি করা হয়েছে আসলে এখানে যারা লোকরা আসেন এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে লোকদের থাকার জন্য, বা এখানে যারা কাজ করবেন অনুষ্ঠানে ওই কয়েকদিন তাদের থাকার জন্য। আর এই পাশে হচ্ছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতে কিন্তু লোকজন, যে আপনারা জানেন বাংলাদেশে একটা জিনিস প্রচলিত আছে যে পীরের দরবার বা ধরেন যে দরগাগুলো আছে, এগুলোতে কিন্তু মানুষ প্রচুর দান করে, দান খয়রাত করে। সেই যখন এই ওরসের সময় আসে সে সময় এই জায়গাগুলোতে কিন্তু চাল বা পশু পাখি এগুলো কিন্তু দান করা হয়, চাল, আলু, মানে শাকসবজি অনেক কিছু দান করা হয়। তো এই জিনিসগুলোই, যে রেশনের জিনিসগুলো অর্থাৎ চাল হোক, ধান হোক, আলু হোক, বা মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, এগুলো কিন্তু রাখার জন্য যে একটা গুদাম দরকার হয়, সেটাই কিন্তু এখানে। এই পাশে এটা হচ্ছে মূলত দান গ্রহণের জায়গা এবং সেগুলোকে রাখার জন্য হচ্ছে এই পাশে জায়গা। এখানে ভিতরে একটা রুম আছে যেখানে মুরগি রাখা হয়, ওই যে এখানে মুরগি রাখা হয়। আর এখনো মুরগি মানে মানুষ সবসময় এখানে দান করে, তবে এটা আসলে যে সময় ওরস হয় তার 10-15 দিন আগের থেকে এটা দানের প্রসেসিংটা খুব বেড়ে যায়। আর অন্য সময় দুই একজন অল্প দুই একটা দান করলে সেটা সাপ্তাহিক বা মাসিক ভাবে একত্রিতকরণের পর সেগুলোকে নিলামে তুলে বিক্রি করে দেওয়া হয়। এখানে এই যে দেখেন, এই যে এই ঘরটা, এবং যখন ওরসের সময় আসে তখন কিন্তু এই ঘরের ভিতরে ওরসের দিন রাত্রে ছাগলগুলো জবাই করা হয়, মুরগিগুলো জবাই করা হয় এবং জবাই করে একদম তাদের কাটছাট করে মাংস একদম রেডি করে বাইরে নিয়ে আসা হয় এবং তারপরে এখানে রান্নাবান্নার জন্য দিয়ে দেওয়া হয় রাঁধুনিদের, তারা সেটাকে প্রসেসিং করে রান্না কাজে ব্যবহার করে। আর এই পাশে যে রুমটা এই যে আমি আপনাদের দেখালাম, এটা আসলে এই পাশ থেকে অন্ধকার লাগতেছে, আমি বাইরে ওই পাশ থেকে আপনাদের দেখাবো। আর আরেকটা জিনিস এখানে আমি দেখাতে চাই, এই মাজারের কিন্তু আগে অনেক পুরাতন মাজার, এটা অনেক আগের থেকে এখানে এই কার্যক্রমগুলো চলে আসে মাজারের, কিন্তু তারপরেও এখানে এখন বর্তমানে আধুনিকতার অনেক ছোঁয়া লেগেছে। এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে বিদ্যুৎ থেকে শুরু করে আধুনিক যে টিন শেডের ব্যবস্থা, আগে কিন্তু এত কিছু ছিল না, টাইলসের ব্যবস্থা, এরপরে ধরেন সিসিটিভি ক্যামেরার একটা ব্যবস্থা করা হয়েছে। পানি আগে ছিল কুয়োর পানি, এখন কিন্তু সেটা কুয়োর পরিবর্তে ইলেকট্রিক পাম্প যেটা, সেটা ব্যবহার করা হয়, বড় ট্যাঙ্ক ব্যবহার করা হয়। একই সাথে রান্নাবান্নার কাজে ব্যবহারের জন্য এই যেখানে দেখেন রান্নাবান্না সহ এবং এখানকার বিভিন্ন কাজের জন্য, কাজে যাতে সহায়তা করতে পারে যারা কাজ করে তাদের সহজতর করার জন্য কিন্তু এই যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়। এখানে যেই লাকড়িগুলো পোড়ানোর জন্য ব্যবহার করা হয়, সেই লাকড়িগুলো চেরার জন্য এই মেশিনগুলো, রান্না ভালোভাবে তাড়াতাড়ি করার জন্য মেশিনগুলো, এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, দূর থেকে নিয়ে আসা হয়েছে যাতে করে কাজগুলো সহজ হয়। আর এই পাশে যে অংশটা আছে, এই যে আপনাদের একটু আগে দেখালাম, ওই পাশে এই পাশ, এগুলোতে আসলে ভাত রাখা হয়। আর এই যেগুলোতে পানির লাইন রাখা দেওয়া আছে, এখান থেকে পানিগুলো নিয়ে এখানকার কাজ করা হয়, রান্নাবান্নার কাজ। এখন হাসালগুলো আর কি খোঁড়া নেই, আমাদের অঞ্চলে হাসাল বলে, যে চুলাগুলো সেগুলো হাসাল বলে আঞ্চলিক ভাষায়। এটা আমাদের আঞ্চলিক ভাষা, এখানে মানে হাসি পাওয়ার কিছু নাই। অন্যান্য অঞ্চলে তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে আঞ্চলিক ভাষা, এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো এগুলো আমি আপনাদের অবশ্যই পরবর্তীতে যখন এই জায়গায় ওরস হবে আগামীবার অবশ্যই দেখাবো, এখন আসলে এটা দেখানো সম্ভব না। একটু আসেন আপনাদের ওই পাশে মাজারের ভেতর দিয়ে এবং মাজারের সাথে মসজিদ এবং মাঠ এসব একটু দেখাবো, আসেন। তো এই মাজারের লোকেশনটা আপনি যদি জানতে চান তো আমি বলি, এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ থানা, আর এই পাশে হচ্ছে কাহালু থানা, দুইটা থানার মাঝামাঝি বরাবর দিয়ে
সীমানা দিয়ে বয়ে গেছে একটা নদী, নাগর নদী। আর এই নদীরই পাড়ে এই মাজারটা। তো বেসিক্যালি এটা হচ্ছে 2টা থানার মাঝামাঝি স্থানে অবস্থিত, সুতরাং 2 থানার লোকজন এখানে উৎসবটা করে থাকে আর কি। অর্থাৎ গ্রামটা 2টা থানার ভিতরে বিভক্ত। আর এখানে আসতে হলে আপনাকে 2টা রাস্তা আছে। একটা হচ্ছে যে দুপচাচিয়া কাহালু এই যে রোডটা আছে, অথবা ধরেন বগুড়া সদর থেকে দুপচাচিয়ার উপর দিয়ে যে রোডটা গেছে নওগাঁর উপর ভিতরে, এই রোড দিয়ে আপনি একটা শর্ট রাস্তা আছে, এখান থেকে আপনি ওই দিক দিয়ে আসতে পারেন। অথবা ধরেন আপনি যদি এই দিক দিয়ে আসেন, তো এই দিক থেকে আপনি জয়পুরহাট টু বগুড়ার যে একটা নামুজার উপরে রোড আছে, ওই রোড থেকে পিরব বাজার থেকে নামবেন এবং ওখান থেকে এইদিকে কিন্তু আপনি দক্ষিণ দিকে চলে আসেন ওই বাই রোডটা ধরে, সাইড রোড, তাহলে এখানে চলে আসতে পারবেন। তো এছাড়া আরও বেশ কিছু আনুষঙ্গিক ছোটোখাটো রাস্তা আছে, গ্রামীণ রাস্তা, এগুলোতেও আসতে পারেন। তো এটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। আর এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই, এদিকে এখন একটু মাজারের ভেতরের দিকে যাবো আমরা, ভেতরের দিকে একটু দেখাবো আপনাদের। এই পাশে যে 2 পাশে আমার বসার জায়গাগুলো 2টা দেখতে পাচ্ছেন, এই 2টা কিন্তু সাম্প্রতিককালে কয়েক বছর আগে করা হয়েছে, এগুলো আগে ছিল না। আগে বেসিক্যালি এখানে অনেক গাছ ছিল, বলতে গেলে প্রচুর গাছ ছিল, বড় বড় গাছ। কিন্তু আপনারা হয়তো জানেন কয়েক বছর আগে একটা ঝড় হয়েছিল উত্তরবঙ্গে, বিশেষ করে বগুড়াতে একটা বড় ঝড়, কালবৈশাখী ঝড়। আর যেই ঝড়ের ফলে এখানে যে বড় বড় গাছগুলো ছিল, অনেক গাছ ভেঙে গেছে। আর ওই গাছগুলো ভাঙার পরে নতুন করে আর গাছ লাগানো হয় নাই, তার পরিবর্তে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। যেমন এই যে নতুন নতুন ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, নতুন নতুন বসার জায়গা তৈরি করা হয়েছে, এগুলো আর কি। আর যে গাছগুলো যে পুরাতন আছে দাঁড়িয়ে এখনো, সেগুলোকে অবস্থায় রাখা হয়েছে। এই পাশে যে দেখেন একটা ফোয়ারা এবং ওজুখানা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না, এটাও সাম্প্রতিককালে তৈরি করা। এই পাশে আগে একটা ছোট ফোয়ারা তৈরি করা হতো, যেদিন অনুষ্ঠানটা হতো ঠিক সেই দিন রাইতে এই ফোয়ারাটা খোলা হতো এবং অনুষ্ঠানের পরে শনিবারের দিন এটাকে বন্ধ করে দেওয়া হতো। এইভাবেই কাজটা চলতো এতদিন পর্যন্ত। কিন্তু গত বছর থেকে এখানে এই ফোয়ারার কাজটা শুরু হয়েছে এবং এই ফোয়ারাটা আশা করা যাচ্ছে আগামী বছর থেকে শুরু হয়ে যাবে, মানে এই ফোয়ারার আনন্দটা সবাই নিতে পারবে। তো আসলে একটু ভেতরের দিকে যাবো আমরা। এখানে একটা শতবর্ষী গাছ আছে, বাংলার একটা পরিচিত গাছ, গ্রামের পরিচিত একটা গাছ, সেটা হচ্ছে গাব গাছ। আর এখানে একটা প্রাচীন গাছ আছে, এটা প্রায় শতবর্ষী ধরা হয়ে থাকে। গাছটা দেখেন একটু, এটা কিন্তু এখনো ফল দেয়, গাছটা কিন্তু এখনো ফল দেয়। তো আমরা এখন আসলে মাজারের ভেতরে, মাজারের চত্বরে চলে আসছি। তো এখানে একটা জিনিস, আমরা জানেন যে উত্তরবঙ্গে যে মাজারগুলো হয় বা দরগাগুলো হয় বা এই ধরনের সমাধিগুলো হয়, সেগুলোতে সম্মানপূর্বক এখানে জুতাগুলো পবিত্রতা রক্ষার জন্য জুতাগুলো খুলে রাখা যাওয়া হয়। কিন্তু এটা আমরা অনেকেই মেনটেন করি, আবার অনেকে করি না। আমাদের উচিত এগুলো নিয়মগুলো মেনে চলা। আপনি কি মতবাদ অনুসরণ করে তা আমি জানি না, কিন্তু এখানকার ধরনের একটা রুলস আছে, সব জায়গায় একটা রুলস আছে, রুলসগুলো অনুসরণ করা উচিত, বিশৃঙ্খলা না করে রুলসগুলো অনুসরণ করা উচিত। তো আমরা আসলে বেসিক্যালি এখানে জুতোটা খুলে যাচ্ছি, জুতো খুলে ভেতরের দিকে যাবো, একটু আসেন দেখাবো। তো এখানে আসলে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, নামটা আমি আসলে কখনো এ পর্যন্ত পুরোটা পড়ি নাই, আমি শুধুমাত্র নাম অল্প একটু জানি। সেটা হচ্ছে যে এই যে এখানে মোকাররম কালমি, এইটুকু নামই আমি জানি, পুরো নামটা আমি আসলে কখনো এভাবে পড়ি না। আপনারা চাইলে পড়ে নিতে পারেন, অনেক বড় নাম, যাই হোক আমি এত বুঝি না। তো এখানে ভেতরে দেখেন, ভেতরে এখানে আসলে মূল সমাধিটা এই পাশে, এখানে ফুল দিয়ে রাখা হয়েছে। যদিও বা আমি আপনাদের বারবার বলে থাকি যে এই মাজারে বা দরগাগুলোতে এভাবে ফুল দেওয়া, এটা কিন্তু টাটকা শিরিক। আর তারপরে এখানে করে রাখছে, যদিও বা এই মতবাদ নিয়ে আলোচনার এখন বিষয় না, এখন আমরা আসলে দেখাতে আসছি, আপনারা শুধু দেখেন। তো এটা আসলে অনেক সুন্দর কারুকার্যের সাথে সাজানো হয়েছে। এখানে বড় বড় যে দরজাগুলো দেখেন, একটু এদিকে আসো, একটু দেখো সবাইকে। এই যে কাঠের দরজাগুলো, এগুলো কিন্তু অনেক পুরাতন দরজা, এই দরজার কাজগুলো কিন্তু করেছে, এগুলো কিন্তু সবগুলো শাল কাঠের দরজা। শাল কাঠ আপনার জানেন অনেক দামি কাঠ। আর এই পাশে যে দেয়ালে এই যে কাজগুলো করা আছে, এগুলো অনেক আগের কাজ, এখনো আছে। অর্থাৎ এই কাজগুলো গ্রামের মানুষরা নিজেরাই, তেমন কোনো বাহির থেকে বড় কোনো কেউ আসে করে নাই বা অন্য কোনো অর্থায়ন এরকম কিছু না, যা সব এখানকার লোকজনের টাকা দিয়েই এখানেই করা হয়েছে। আর এই পাশে যদি আপনারা আসেন, শিব সমাধি থেকে বের হয়ে পশ্চিম পাশে এখানে তার জীবনী সম্পর্কিত তথ্য বর্ণনা করা আছে, জীবনী এবং বিভিন্ন তথ্য, যদিও বা আমি এগুলো তেমন বিশ্বাসী না। এইদিকে দেখেন, এ পাশে আপনি আসে পরে পড়ে নিতে পারেন। আমরা এগুলো আর কি তেমন কিছু আপনাদেরকে ওইভাবে দেখাতে চাচ্ছি না, কারণ এগুলো আমার পছন্দ না অতটা। আর ঠিক এই পাশে এখানে ফুল বাগান, এখানে সব সময় ফুল রাখা হয়, ফুলের গাছ রাখা, বিভিন্ন ধরনের ফুল, শুধু এক রকমের না। এখন বর্তমানে শুধু
অল্প কিছু সংখ্যক, কারণ এখন গরমের সময় চলে এসছে, চৈত্র মাস চলতেছে, আর চৈত্র মাসে ফুল আপনারা জানেন খুবই কম হয়, আর শীতের সময় ফুল অনেক হয়। এখানে যেমন শীতের সময় ফুল ফোটে, পুরোটা গোলাপ বাগান গোলাপ ফুলে ছেয়ে যায়। এছাড়া অন্যান্য মৌসুমী ফুল যেমন গাঁদা, তারপরে চন্দ্রমল্লিকা, এছাড়া আরও বেশ কিছু ফুলের কিন্তু চারা লাগানো হয় এবং সেগুলো ফোটে। আর এখন ওগুলো আর কি নেই। এখানে বিভিন্ন ভেরিয়েন্টের বেশ কিছু গোলাপ গাছ আছে, এগুলো আমার ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমার অনেক ভালো লাগে, আপনাদেরও ভালো লাগার কথা। তো ওইদিকেও আছে আর কি, আমি ওইদিকে আর গেলাম না, চলেন আমরা এদিক থেকে ফিরে যাই, আসেন। আর একটা জিনিস, এই যে এই পাশে এই মাটির ঘরগুলো দেখেন, একটু খেয়াল করবেন, এগুলো হচ্ছে এই মাজার বা এটার দরগাটার যতদিন সময় বয়স, সেই সময় থেকে কিন্তু এই ঘরগুলো এখানে আছে। আর এটা আমাদের এই আঞ্চলিক মাটির ঘরের একটা অন্যতম মানে নিদর্শন বলতে গেলে। অন্যান্য মানুষ যারা বাড়িতে মাটির ঘর ছিল তারা সবগুলো হয়তো ভেঙে ফেলছে বা এখন আর রাখে নাই, কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে স্মৃতি ধরে রাখার জন্য। এখানে কিন্তু এখনো থাকা হয়, যখন অনুষ্ঠান হয় তখন লোকজন আসে, এখন এখানে থাকে, অর্থাৎ এগুলো এখনো সুস্থ সবল অবস্থায় ঘরগুলো রয়েছে। আর এখানে বেশ কিছু গাছ, কয়েকটা পাইন গাছ আছে, একটু যদি ক্যামেরাটা ঘোরাও, বাগানের দূর থেকে আসলাম কিন্তু ওগুলো দেখাতে পারি না, একটু দেখাও। এই যে বড় বড় পাইন গাছগুলো, এই পাইন গাছগুলোর বয়স আপনি আন্দাজ করলে বুঝতে পারবেন, কারণ পাইন গাছ খুব খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়, এটা অনেকে জানেন। তো এই গাছগুলো প্রায় এইদিকে আমি দেখছি প্রায় ধরেন 40 ইঞ্চির মতো তাদের ধর হয়েছে, তো তাতে বোঝা যাচ্ছে গাছগুলো অনেক পুরাতন। আর এইদিকে আমি আরেকটু সামনে দেখাবো, আসো। যে জায়গাতে আমি দাঁড়াই আছি এই জায়গাটা হচ্ছে এই মাজারের সামনেই, মাজারের সাথেই একটা মসজিদ আছে। এই মসজিদটা কালমি মসজিদ বা যাই হোক এই ধরনের একটা কিছু নাম, আমি হয়তো কিছু এখানে এগুলোতে যেমন আমার আগ্রহ নেই, তারপরেও আমি আপনাদের দেখার জন্য নিয়ে আসছি। এই যে এখানে একটা মিনার রয়েছে, বড় মিনার, এটা মসজিদের সাথে লাগোয়া মিনার। আর এর পাশেই এই যে চিশতিয়া কালমি জামে মসজিদ, আসেন। আর এইদিকে একটু সামনে এইটা হচ্ছে বেসিক্যালি সেই মসজিদটা, যে মসজিদটা এখানে মাজারের সাথে বা দরগাটার সাথে বা এই আস্তানা মানে শরীফের ভেতরে, এই অংশের ভেতরে রয়েছে, সেটা হচ্ছে এই মসজিদটা। আর এই মসজিদটার একদম আমরা সামনের অংশে রয়েছে, এটা হচ্ছে মূল ফটক মসজিদটা। এখানে দরজাটা দেখেন কত বড়, মসজিদটা অনেক বড়, কারণ এখানে পুরো আশেপাশের 2-3টা গ্রামের লোকজন এই মসজিদে নামাজের জন্য আসে। এটা সাধারণত শুক্রবারে জুমার নামাজে অথবা ঈদের নামাজের জন্য কিন্তু বেশি মানুষ হয়, অন্যান্য সময় এত লোকজন হয় না। এখানে শুধুমাত্র ওয়াক্তের সময়ে অল্প কিছু সংখ্যক বাজারের যা লোকজন তারাই আসে এখানে। আর যখন বড় মানে আয়োজন হয় সে সময় তো অনেক লোক হয়, বিশেষ করে শুক্রবারে জুমার দিনে কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসেন, প্রচুর ভক্তরা আসেন, যারা এখানকার মুরিদ টুরিদ আর কি তারা আসেন। আমি এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলে রাখি, আমার বাসা কিন্তু এখান থেকে খুবই কাছে, কিন্তু তারপরেও আমার একটা রেকর্ড আছে, আমি কিন্তু এখন পর্যন্ত এই মসজিদের ভেতরে কখনো যাই নাই। এটা আসলে আর কি ইচ্ছাকৃত বলতে পারেন, অনিচ্ছাকৃত বলতে পারেন। আমি ছোটবেলা থেকে সে ধরনের কখনো কোনো সুযোগ হয়ে ওঠে নাই ভিতরে, বা সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই এর ভিতরে ঢোকার। তো এখন পর্যন্ত আমি আর ঢুকিও নাই, আমারও ইচ্ছা হয় নাই যে এর ভিতরে যাই। তো আমি তারপর থেকে এখনো ঢুকি না, আমার ইচ্ছাও আছে আমি এটা কখনো ঢুকবো না। আসেন তারপর দেখি কতটুকু পারবো জানি না। তো এই পাশে একটু সামনে যাবো, আপনাদের এই মানে এই মাজারের যা একটা বড় এরিয়া আছে যেখানে লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করে, সেই এরিয়াটা একটু দেখাবো, ওই জন্য আসেন। যে জায়গাতে এখন আমি আছি, একটু আগে আপনাদের বললাম আমি যে আমি আপনাদের মাজারে মাঠটা দেখাবো, যে মাঠে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ও মানুষ থাকার ব্যবস্থা করা হয়। তো এইটা হচ্ছে সেই মাঠটা, একটু খেয়াল করে দেখেন, যতদূর পর্যন্ত চোখ চলে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে প্রাচীর, ওই প্রাচীর পর্যন্ত এর এরিয়া, এই যে প্রাচীরটা চলে গেছে, এই প্রাচীরটা এদিক দিয়ে পুরোটা ওই দিক দিয়ে ঘেরা আছে। তো এখানে কিন্তু এখন বর্তমানে কোনো ধরনের আয়োজন না থাকার ফলে চারণভূমি হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে, বা বাচ্চাদের খেলার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে দূরে বাচ্চারা খেলাধুলো করতেছে। এছাড়া এখানে বেশ কিছু ফলের গাছ আছে, যেগুলো কিন্তু মৌসুমি ফল হয়, বিশেষ করে আম বা কাঁঠাল, এই ধরনের ফল এই চত্বরে অনেক আছে। এখানকার স্থানীয় যারা লোকজন, বাচ্চারা, তারাই কিন্তু এগুলো আর কি যখন পাকে বা ফলগুলো ধরে তারাই কিন্তু এগুলো খায়। আর এখানে পুরাতন গাছের কথা আমি বলছিলাম, এখানে দেখেন আমাদের, আপনারা ভালোভাবে জানেন বাংলায় কিন্তু এখন শাল গাছ লাগানোর প্রবণতা খুবই কম। এখানে আপনি অবাক হয়ে যাবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাল গাছ রয়েছে। এই যে দেখেন শাল গাছ, আপনারা জানেন শাল গাছ এবং একটু আগে দেখাইলাম পাইন গাছ, এই গাছগুলোর কিন্তু বৃদ্ধি খুবই কম, অর্থাৎ খুবই ধীরে ধীরে এই গাছগুলো মোটা হতে থাকে, আর এই কাঠগুলোর কিন্তু খুবই দাম হয়ে থাকে। কিন্তু এখানে দেখেন একটা শাল গাছ বা পাইন গাছগুলো, সেগুলোর কিন্তু যে আয়তনটা, পরিধিটা, সেই পরিধিটা কিন্তু কমপক্ষে হলেও 40 বা 35 ইঞ্চি হয়ে আছে, অর্থাৎ বলতে গেলে অনেক মোটা, আমার মতো মোটা। আমি তো তেমন মোটা না, আমার মতো আর কি চিকন বলতে গেলেও মোটা, যাই হোক আর কি, যেটাই হোক আমি একটু কনফিউজ করে ফেললাম আপনাদের। তো আসলে একটু এদিকে দেখাই। তো এই পাশ দিয়ে
যারা আসে যখন অনুষ্ঠান হয় তাদের জন্য অজুখানার ব্যবস্থা করা আছে। এছাড়া আমরা যখন প্রথম যে দিক দিয়ে প্রবেশ করছিলাম প্রবেশ মুখে ওখানেও কিন্তু অজুখানার ব্যবস্থা আছে। তো এখানে এসে আপনি কোনো ধরনের কনফিউশনের কোনো সমস্যা করা লাগবে না, টেনশন করা লাগবে না। এখানে যে কাউকে যদি জিজ্ঞেস করে স্থানীয়দের যে কোন পাশে কি আছে সে বলে দেবে, অনায়াসে বলে দেবে। এছাড়া আপনি আসলে বা যদি আসেন প্রথমে 5 মিনিট আগে পুরোটা ঘুরবেন, শুধু ঘুরে দেখবেন কি আছে না আছে। কারণ আপনি যদি না ঘুরেন উত্তেজনার বসে আসলেন একদিকে দৌড়াইলেন তাহলে কিন্তু পরবর্তীতে ধরেন একটা প্রবলেম হলে আপনি কিন্তু জায়গাটা খুঁজে পাবেন না। আপনার সাথীরা যারা আসলো তাদের সাথে হয়তো ধরেন আসলেন হারিয়ে গেলেন, খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি পুরো এরিয়াটা একবার চক্কর লাগাই পুরোটা একবার নিজে স্ক্যান করে নেন যে কোথায় কি আছে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে এখানে ঘোরাফেরা করাটা। তো আমি আপনাদের একটু আগে ওই যে মসজিদের সামনে দিয়ে নিয়ে আসছিলাম, ওই পাশে বাগানে, একটু সামনে আসো, সামনে দিয়ে নিয়ে আসছিলাম সেটাই এই যে এই পাশ দিয়ে আমি আবার আসলাম। হ্যাঁ, তো এটাই ওই মসজিদটা, আর এই পাশে এইটা হচ্ছে ওই মাঠটা। তো এই মাঠের সামনে ওখানে একটা মঞ্চ আছে, এই মঞ্চে বসেই কিন্তু আর কি আলোচনাটা করা হয়। আপনারা জানেন গ্রাম অঞ্চলে যেই ওরস বা ওয়াজ মাহফিলগুলো হয় এগুলোতে একটা করে স্টেজ রাখা হয় বা মঞ্চ রাখা হয়। এই মঞ্চের উপরে বসেই কিন্তু যারা বক্তারা হয়, বয়ানকারীরা হয় বা পীরেরা হয় তারা কিন্তু বয়ান করে, কথাবার্তা বলে। তো এখানেও কিন্তু তার ব্যতিক্রম না, এখানে আছে। তো এটা আর কি স্থায়ী, অর্থাৎ অন্যান্য সময় যে ওয়াজ মাহফিলে ব্যবহার করা হয় মঞ্চগুলো সেগুলো কিন্তু অস্থায়ী, কিন্তু এখানে যেটা আছে এটা একদম স্থায়ী মঞ্চ। এটা সারা বছর থাকে, এটা একদম পাকা ইট দিয়ে তৈরি করা। আর এখানে আরেকটা জিনিস আমি বলার জন্য বারবার মনে করতে চাচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে এখানকার যে গাছগুলো বা সম্পদগুলো এগুলো কিন্তু এখানকার লোকাল লোক মানে এগুলো থেকে যে লাভটা পাওয়া সেগুলো পায়, কিন্তু যেগুলো মালিকানা, মূল মালিকানা এটা কিন্তু এই মাজার কমিটি বা এখানকার যে মাজারের নামে এটা ওয়াকফ করা আছে পুরোটা। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে অনেক জায়গা আছে যেগুলো কিন্তু সরকারের আওতাধীন, অর্থাৎ খাস মাজার হলেও বা মসজিদ হলেও সেগুলো কিন্তু খাস জমি বা সরকারের নিয়ন্ত্রণাধীন, কিন্তু এখানে কিন্তু তা না, এটা পুরোটাই এদের নিজস্ব নিয়ন্ত্রণাধীন। তো এখানে যিনি পীর বা এখানে যিনি অলি বা আউলিয়া যিনি আসছেন আর কি, আমি তাকে সম্মান করি, তাকে অসম্মান করতেছি না, আমি এখানে কারো বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। তো এখানে তার যে ভক্ত মুরিদরা আছে তাদের হয়তো বা আস্থা ঠিক আছে, কিন্তু তারা এখানে যে কার্যক্রমগুলো করে বেশ কিছু জিনিস আর কি ভুল আছে। তা আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু তারপর আপনারা দেখছেন, দেখে অনেকে আন্দাজ করে ফেলাইছেন। তো এখানে যিনি আছেন তার একটা ইতিহাস আছে, তিনি কিন্তু এখানকার মানুষ ছিলেন না। এখানকার যারা মুরিদরা আছে তারা বলে বা এখানে যাই যে জীবনীটা দেওয়া আছে সেই জীবনীটা আপনি আসলে দেখতে পাবেন, সেখানে বলা আছে যে ইনি কিন্তু মূলত ছিলেন একজন ভারতীয় উপমহাদেশীয় ব্যক্তি, অর্থাৎ ভারতের দিল্লিতে কিন্তু ইনার মূল অবস্থানরত যে মানে জন্মস্থান বা ওই অঞ্চলের লোক ছিলেন। পরবর্তীতে ওখান থেকে তিনি দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য বাংলায় আসেন এবং বাংলা আসার পর ধীরে ধীরে এখানে দিন প্রচার করেন এবং পরবর্তীতে এই স্থানে এই বগুড়ার এই কাহালু থানার নলডুবি গ্রামে এখানে কিন্তু তিনি স্থায়ী হয়ে যান এবং পরবর্তীতে যখন মারা যান তারপরে কিন্তু এখানে তাকে দাফন করা হয়। কিন্তু তার কিন্তু যে পরিবার পরিজন বা তার যে খেলাফতপ্রাপ্ত যারা আছে এখন বর্তমানে পীরেরা, তারা কিন্তু বর্তমানে এই দেশে থাকে না, বাংলাদেশি না, তারা বাহিরে থাকে, সম্ভবত দুবাইয়ে থাকে, কিন্তু তাদের যে মূল গোড়া উৎপত্তি সেটা কিন্তু দিল্লি থেকে। তাদের এখানে এখনো যাতায়াত রয়েছে, অর্থাৎ যখন বাৎসরিক ওরস হয় তারা কিন্তু এখানে আসে, কিন্তু কয়েক বছর আগে, 2 বছর আগে কিন্তু এটার হয় কোভিডের কারণে তারা আসতে পারেনি, কিন্তু তারপরেও তারা আসার চেষ্টা করে। এখন আমরা আশা করি পরবর্তীতে আসবে। এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাতে কিন্তু যখন আয়োজনটা হয় এই আয়োজনের সময় কিন্তু পুরোটা মানুষজন ভরে যায়, এগুলোতে কিন্তু মানুষ তাঁবু কাটিয়ে থাকে। এগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন যে উত্তরবঙ্গের যে বড় বড়, বিশেষ করে উত্তরবঙ্গে পীর মুরিদিটা বেশি, উত্তরবঙ্গে যে বড় বড় পীরের মাজারগুলো, দরগাগুলো আছে, আস্তানাগুলো আছে, সেগুলোতে কিন্তু এটা একটা কমন বিষয়। এভাবে মানে ওরসের সময় এসে মানুষজন ভিড় জমানো, থাকা, খাওয়া, এই ধরনের এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। যে কয়দিন ওরস চলে 3-4 দিনের মতো, সেই কয়দিন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু করাই থাকে। আর মেলা যেটা হয় আর কি, এই মেলাটা আসলে এই অঞ্চলের মানুষ অধিকাংশ বর্তমানে এই অঞ্চলের মানুষ আর কি, আমি বলতেছি না মুরিদের কথা, আমি বলতেছি অঞ্চলের মানুষের কথা, তাদের কাছে এখন মেইনত এই ওরসের মানে মাজারটা মেইন না, তাদের কাছে মেইনটা হচ্ছে এই মেলাটা। কারণ এটা অনেক দিন ধরে হতে এই অঞ্চলের মানুষের সংস্কৃতিতে ঢুকে গেছে এবং প্রত্যেক বছরে এই অঞ্চলের মানুষ ঈদের চাইতে বেশি ইন্টারেস্টেড নিয়ে বসে থাকে বা আগ্রহ নিয়ে বসে থাকে যে কখন ওরসটা আসবে, ওরসের মেলাটা আসবে। তারা কিন্তু এই ওরসে খাওয়ার জন্য বা পীরের পায়ে সেজাদার জন্য
আগ্রহী না। তারা এখানে আসে বা এই অঞ্চলে মানুষ উৎসবে মেতে ওঠে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার একটা আয়োজন করা, সেটা নিয়ে মেতে থাকে। এই অঞ্চলের যুবক ছেলেপেলে সবাই এটাতে মেতে থাকে। আমি এটা নিয়ে কারো এখানে কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, সমালোচনা করার প্রয়োজনও নাই, কারণ এখানে ভিডিওতে আপনারা সবই দেখতে পাচ্ছেন যে এখানে কি আছে কি নাই, তারা আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আর তাছাড়া ভালোভাবে জানেন যারা আর কি দিন বিষয় চর্চা করেন বা ইসলামের গবেষণা করেন বা যারা আর কি এইসব শিরকির থেকে জ্ঞান রাখেন, তারা কিন্তু ভালোভাবে জানেন যে এখানে এই মাজারগুলোতে আর কি কি কার্যক্রম হয়ে থাকে। তবে এখানে অন্যান্য মাজারের তুলনায় কিন্তু এই কাজগুলো আর কি অনেকটাই কম। অন্যান্য মাজারে যেখানে ধরেন সরাসরি গিয়ে সেজদা দেওয়া হয়, এখানে আর কি সেটা দেওয়া হয় না এখানে। তবে ওই যে কবর উঁচু করে রাখা, ফুল দেওয়া, এই জিনিসগুলো কিন্তু এখানেও রয়েছে। আর অন্যান্য যে বিষয়গুলো, অন্যান্য বেশ কিছু মাজারে ঢোল তবলা বাজানো, লাফালাফি করা, এগুলো এখানে নাই। এই একটা জিনিস আমার খুব ভালো লাগে যে এখানে অশ্লীল গান বাজনা, নারী পুরুষ একসাথে নৃত্য করা, এসব কিছু এখানে হয় না। এখানে সাধারণত ইসলামিক আলোচনা করা হয়। ইসলামিক আলোচনা করতেছে আমি সম্মান করি, কিন্তু তারা আর কি যে ওরস উপলক্ষে যেভাবে করে, এটা আর কি আমার কাছে, আমার ব্যক্তিগত কাছে ভালো লাগে না। আপনাদের কার ভালো লাগে না এটা আমি জানি না। আমি কারো মানে মনোভাবে বা ভাব আবেগেতে কোনো ধরনের আঘাত করতে চাচ্ছি না। আপনারা সবাই এখানে আসবেন না আসবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যাই হোক, অনেকগুলো কথা বললাম আজকে। আমি এই ধরনের কোনো কথা আমি আর কি বলি না, তো সচরাচর এটা বলা আমার মুখ দিয়ে হয় না। তো যাই হোক, ভিডিওতে আপনাদের অনেক কিছু দেখালাম, অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও আমাদের সামনের সপ্তাহে অবশ্যই আসবে। জয় বাংলা।